Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইপে। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কানপুরে আসলে শুরুতেই ধাক্কা বৃষ্টির, বলা যায় যে পুরো দিনের যত ওভার খেলা হওয়ার কথা 3 ভাগের 1 ভাগই হয়েছে, বলা যায় 35 ওভার। সুতরাং হাসিনুর যেমনটা বলছিলেন যে কোনো দলকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ নেই। একদমই তাই, এবং তারপরও টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ একটু চেষ্টা করেছিল, চেষ্টা অনুযায়ী আসলে তেমন কিছু করতে পারেনি। 3টা উইকেট হারিয়েছে, মাত্র 107 রানে আছে। আগামীকালও বৃষ্টির একটা পূর্বাভাস আছে। দেখা যাক আসলে এই টেস্টের রেজাল্ট বা ভাগ্য আসলে কোথায় যায়। একেবারে বৃষ্টি হলেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠ যেন পরিণত হয় ডোবাতে। পুরো মাঠ ঢেকে ফেলা হয় কাভারে, কিন্তু বাউন্ডারি লাইন দিয়ে হাঁটতে গেলে নিশ্চিতভাবে পায়ের অনেকটা অংশ ভিজবে বলাই যায়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আছে বৃষ্টির পূর্বাভাস। মাঠে ড্রেনেজ সিস্টেম খুব দুর্বল হওয়ায় এই টেস্টের ভাগ্য এখন প্রকৃতির হাতেই বলা যায়। কানপুর থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে আপনার? কোনো পরিত্যক্ত জমিতে বৃষ্টির পানি জমেছে নিশ্চয়ই, আর সেই পানি মাড়িয়ে পার হয়ে যাচ্ছেন কোনো পথচারী বা ব্যক্তি। কিন্তু আদতে এটা পরিত্যক্ত কোনো জমি নয়, এটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্রাউন্ড। বৃষ্টির পানি কতটা জমে গেছে এখানে! পুরো মাঠটা একেবারে ঢেকে ফেলা হয়েছে চাদরে, নীল রঙের ত্রিপলে ঢেকে রাখা হয় বৃষ্টি হলে। কেন এভাবে ঢেকে রাখা হয়? আরেকটা ভিডিও দেখুন তো। কি মনে হচ্ছে কোনো পুকুরে জেলেরা মাছ ধরছে? সেটাও কিন্তু নয়। ত্রিপলে মাঠে যে পানি জমেছে সেই পানিগুলো খুবই সাবধানে মাঠের বাইরে ফেলার চেষ্টা করছেন গ্রাউন্ড কর্মীরা। কিন্তু কেন এত পানি জমে যাচ্ছে? ম্যাচ শুরুর আগের দিন এই ভেন্যুর যে ডিরেক্টর সঞ্জয় কাপুর, তিনি যমুনা টেলিভিশনকে বলেছিলেন অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম আছে এই ভেন্যুতে। কিন্তু আদতে বিষয়টা তেমন নয়। অত্যাধুনিক পানি নিষ্কাশনের সরঞ্জাম আছে, কিন্তু এই ভেন্যুর গ্রাউন্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা ততটাও আধুনিক নয়। গত রাতে বৃষ্টি হবার পর সকালে বৃষ্টি না থাকলেও কিন্তু 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচ। আজ দেখুন দ্বিতীয় সেশনের মাঝ বরাবর বৃষ্টি হওয়ার পরই কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে থেমে গেছে সব কিছুই। কিন্তু তারপরও আগেই আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে। এই সব কিছুই স্পষ্ট করে দেয় যে এই গ্রিন পার্ক স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা মোটেও ভালো নয়। মরার উপর খরারখা বৃষ্টির পূর্বাভাস আছে। আগামীকালকেও এমনকি তৃতীয় দিনও বৃষ্টি হতে পারে বলছে আবহাওয়ার পূর্বাভাস। তাহলে কি হবে কানপুর টেস্টের ভাগ্য? ফলাফল কি হবে, নাকি ড্রই মেনে নিতে হবে দুদলকে? এই সব রূপরেখায় অবশ্য নির্ধারণ করে দিতে পারে বৃষ্টি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। সহকর্মী হাসিনুর রহমান কানপুর থেকে সরাসরি যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হাসিনুর, প্রথম দিনের অবস্থা তো আপনি বলছিলেন আপনার প্রতিবেদনে। আমি একটু জানতে চাই যে টিম সাজিয়েছে দুই দল, একটু তো পরিকল্পনার পার্থক্য বোঝা যাচ্ছে। যেখানে 3 পেসার নিয়ে শুরু করেছে তাদের 11টা ইন্ডিয়া, সেখানে বাংলাদেশ কিন্তু স্পিনার বাড়িয়েছে, 2 পেসার নিয়ে খেলছে, এবং টস জিতলেও শান্ত বলেছেন যে তিনি ব্যাটিংই করতেন। অপরদিকে টস অ্যান্ড বল রোহিত শর্মা। তো এই পরিকল্পনায় কিছুটা পার্থক্য দেখেছেন কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে টিম ইন্ডিয়া তাদের পরিকল্পনায় বৃষ্টির প্রভাবটাকে খুব বেশি মাথায় রেখেছে। যেহেতু আমরা জানি ওভারকাস্ট বা এরকম ধরনের বৃষ্টি হলে পেসাররা কিছু ইনিশিয়ালি তো অবশ্যই সুবিধা পায়। আজকে যেমন বৃষ্টি হয়েছে, উইকেট ঢাকা থাকবে, রাতেও যদি বৃষ্টি হয়, না হলেও ইভেন কালকে যখন কাভারটা খোলা হবে তখন তো সকাল থেকেই রোদের কিন্তু পূর্বাভাস নেই, ক্লাউডি ওয়েদার এবং বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। তো প্রথম 1-1.5 ঘন্টা কিন্তু উইকেটটা পেসারদের জন্য বেশ সহায়তা থাকবে। নতুন বল যখন নেওয়ার সুযোগ আসবে তখন কিন্তু আরো বেশি সুইং করবে। তো আমার মনে হয় সেই সুবিধাটা নিতে এবং পেস দিয়েই বাংলাদেশকে আটকে ফেলার একটা চেষ্টা করেছে টিম ইন্ডিয়া, এবং সেই কারণেই তারা 3 জন পেসার রেখেছে। তবে বাংলাদেশ হয়তো এখানকার উইকেট ন্যাচারালি কিন্তু এইরকমই। এখানকার উইকেট, যেটা আমি এর আগেও বলেছি, যে এখানের উইকেটটা কালো মাটি দিয়ে তৈরি। তবে উইকেটটা উপর থেকে দেখলে কিন্তু বোঝার উপায় নেই। কালো মাটি একটু যখন পিচটা ভেঙে যাবে, উইকেটে যেহেতু ব্রাউন সয়েল দিয়ে সেটা রোল করা হয়েছে, যখন ভাঙতে শুরু করবে, ইতিমধ্যেই আপনারা যদি খেয়াল করে থাকেন বোলাররা যে ইন্ডিয়া বোলিং করেছেন বা পপিং ফিল্ড যেখানে, সেখানে কিন্তু কালো কালো ছোপ ছোপ দেখা শুরু হচ্ছে। মাত্র কিন্তু 40 ওভার খেলা হয়নি, 30-35 ওভার খেলা হয়েছে। তো সেটাই বলে দেয় যে কালো মাটির উইকেট এটা, এবং সে তখনই আসলে যখন ক্র্যাক হবে এবং কালো মাটি বের হবে তখন স্পিনাররা কিন্তু সহায়তা পাবে। পিচ রিপোর্ট যখন দেখাচ্ছিল তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না এটা এক্সপার্টরা ভালো বলতে পারবে, পপিং ক্রিজের যে আশেপাশে যে জায়গাটা, অর্থাৎ যেখানে ব্যাটাররা ব্যাটটা ধরে দাঁড়ান,
সেখানে মনে হয়েছে যে কালারটা একটু ভিন্ন, অর্থাৎ কিছুটা ঘাস বা একটু কম রোল করা হয়েছে। পক্ষান্তরে মিডল যে স্পেসটা আছে তার পরবর্তীতে সেই জায়গায় হয়তো হেভি রোল করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু পেসারদের জন্য পেসাররা যেই স্লটে বা যেই জায়গায় বল করবে সেই জায়গাগুলোতে একটু ডিফারেন্টলি তৈরি করা হয়েছে। আবার স্পিনাররা যেই জোনে বল করবে সেখানেও একটু ডিফারেন্ট ভাবে তৈরি করা হয়েছে। তো টিম ইন্ডিয়া আসলে সেই হিসেবেই প্ল্যান করে নেমেছে। তারা পেসাররাও যেন ডমিনেট করতে পারে, আবার তাদের যে ২ স্পিনার আছে তারাও যেন ডমিনেট করতে পারে। আমার মনে হয় বৃষ্টির কথা ভেবেই আসলে টিম ইন্ডিয়ার এই পরিকল্পনা। আমি বলব বাংলাদেশের আসলে যেই এখন পর্যন্ত তারা যে পরিকল্পনায় নেমেছেন, ব্যাটাররা যদি 300 প্লাস রান যোগ করতে পারে আমার মনে হয় বাংলাদেশ ফাইট করতে পারবে। হাসিনুর, বৃষ্টির কথা বলছিলেন, বৃষ্টির কারণে কিন্তু কানপুর স্টেডিয়ামের পানি নিষ্কাশন যে ব্যবস্থা সেটা যে নিম্নমানের, আপনার রিপোর্টে আমরা সেটা দেখতে পেয়েছি। আসলে এখানে কম ম্যাচ হওয়ার কারণেই কি সেখানকার সংস্কার কাজটা করেনি স্টেডিয়ামের কর্তৃপক্ষ, বা গ্রাউন্ডস কমিটির কারোর সাথে কি আপনার কথা হয়েছে এই বিষয়ে? গ্রাউন্ডস কমিটির কারোর সঙ্গে কথা হয়নি। তবে আমিও আসলে বিষয়টা বোঝার চেষ্টা করেছি। মূলত এখানে ২ টো কারণ আছে। এইখানে ইদানিং কম ম্যাচ হওয়ার কারণে। প্রথমত এই রাজ্যের রাজধানী কিন্তু লখনৌ। লখনৌতে একটা অত্যাধুনিক স্টেডিয়াম হচ্ছে। তারা সেটাকে দুবাইয়ের স্টেডিয়ামের সঙ্গে তুলনা করে একদম সর্বাধুনিক। তো ওখানে আসলে টি-20 এবং ওয়ানডে ম্যাচ হলে ওই জায়গাতেই খেলে থাকে টিম ইন্ডিয়া। যেহেতু একই রাজ্যের ২ টি শহর সেই কারণেই লখনৌ বেশি ম্যাচ পাওয়াতে কানপুর হয়তো কিছুটা কমে গেছে। দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হলো যে এই স্টেডিয়ামটা কিন্তু অনেক পুরনো। এই স্টেডিয়ামের যে গ্যালারি আছে সেই গ্যালারি গুলো, যে বিশেষ করে যে সাইডটা দক্ষিণ পাশে পুরনো গ্যালারি, সেই গ্যালারিটা এতটাই পুরনো সেটাতে কিন্তু সরকারের বা আমাদের যেমন রাজউক থাকে এখানে যারা আছেন তাদের কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে যে ফুল ক্যাপাসিটি বসাতে পারবে না। এবং যিনি গ্রাউন্ডস ডিরেক্টর তিনি ম্যাচ শুরুর আগের দিন কিন্তু বলেছিলেন যে তাদের ৫,০০০ দর্শক কেবল উপরে টপ ফ্লোরে বসানোর সুযোগ আছে দক্ষিণ সাইডটাতে। সেটা আসলে দেখেই বোঝানো যায় স্টেডিয়ামটা অনেক পুরনো। আ আম ব্রিটিশ আমলেই আসলে স্টেডিয়ামটার নির্মাণ কাজ হয়েছে সেই সময়। তো সেই কারণেই আসলে স্টেডিয়ামে আসলে কম ম্যাচ হয়। আমার মনে হয় এই স্টেডিয়ামটাতে অনেক বেশি সংস্কারের প্রয়োজন আছে। গণমাধ্যম কর্মীদেরও ফ্যাসিলিটিস খুবই ন্যূনতম। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে স্টেডিয়ামটার সংস্কার প্রয়োজন, এবং কানপুরে একটি স্টেডিয়াম যেহেতু নতুন হয়েছে ২ টা কারণেই আসলে এখন এখানে ম্যাচ কম হয়। হাসিনুর, যেটা এবারে জিজ্ঞেস করতে চাই যে টাইগার সমর্থক রবি তাকে নিয়ে ঘটনা, এর আগে আপনি একটা ইন্টারভিউ করেছিলেন যে তাকে একটু কোণঠাসা করা হচ্ছিল ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে। আজকে আসলে যে খবরটা এসছে সেটা অনেকেই কনফিউজ ছিলেন যে এই খবরটা প্রচার করা উচিত কিনা, যে ক্লেম করা হচ্ছে তাকে মারধর করা হয়েছে এরকম, পরবর্তীতে জানা গেছে হয়তো তেমন কিছু নয়। তার একটা কথাও এসছে হিন্দিতে, তিনি বলেছেন যে আসলে কি ঘটেছে তার সঙ্গে। তো ওভারঅল আপনি তো দেখেছেন ওই জায়গাটায়, আসলেই কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা ভারতীয়দের পক্ষ থেকে টাইগার রবিকে কোনো ধরনের মারধর করা হয়েছে কিনা? আসলে রঞ্জন, আমি সেই স্পটে ছিলাম না। আমি যদি স্পেসিফিক বলি আসলে এই ঘটনাটা তো ঘটেছে গ্যালারিতে। আগে আপনি যেহেতু চেন্নাইয়ের কথাটা বললেন, চেন্নাইয়ের ১ম দিনে রবি অভিযোগটা করেছিল আমাদের কাছে এসে যে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার পতাকার ফ্ল্যাগ ধরার যে পাইপটা থাকে বা স্ট্যান্ড আপনি যেটাই বলেন সেটা নিয়ে ঢুকতে দেয়নি। অথচ ভারত অনেক অভিযোগ করেছিল। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রবি দর্শকদের সঙ্গে স্বভাবতই, সে যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য আইকনিক ফ্যান, তার সঙ্গে মানুষ সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়। চাইলে তিনি খারাপ ব্যবহার করেছেন ভারতীয়দের সঙ্গে। ইভেন আমাদের সহকর্মী ২-১ জনের সামনেও তিনি খারাপ ব্যবহার করেছেন। তো তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা এসেছে, এবং এটাও শোনা গেছে যে চেন্নাই পুলিশের কাছে তার বিরুদ্ধে কমপ্লেইনও করা হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অ্যাওয়ার ছিলাম। চেন্নাইয়ের ১ম দিন তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, পরবর্তীতে আমাদের চিন্তাধারাটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছিল যে এই ঘটনার পেছনে আমরা তখনই আন্দাজ করতে পারছিলাম হয়তো তারও একটা ভূমিকা ছিল। কিন্তু কানপুরে এসে যে তিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আ এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে আমি নিজেই, তিনি প্রেস বক্সের বাম সাইডেই বসেছিলেন, দক্ষিণ যে গ্যালারির কথাটা আমি বললাম। আমি দেখেছিলাম যে আপনাকে বলছিলাম যে গ্যালারিটা ফুল করা যায় না। ৫,০০০ দর্শক মাত্র বসানো যায়। নিচের স্তরটা একদম ফাঁকা ছিল। সেখানে ব্যানার লাগানো ছিল, বাংলাদেশ বিসিবির লোগো ছিল, ভারতের ছিল। জাস্ট সিটগুলো যেন বোঝা না যায় সেজন্য। সেই জায়গায় রবি দাঁড়িয়েছিল। দর্শকরা কিন্তু তার পেছনের জোনটাতে ছিল। আমি তাকে সেখানে দেখেছি যে তিনি একাই ওখানে দাঁড়িয়েছিলেন। পরবর্তী পরিস্থিতিতে কি হয়েছে আমি জানি না। তাকে যখন ইনিশিয়ালি নিয়ে আসা হয়েছে, আমি যে ভিডিও ফুটেজটা দেখেছি, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল কি হয়েছে, তখন সে এখানে দাবি করেছে তাকে মারধর করেছে। এক পুলিশ কর্মকর্তার ইন্টারভিউ নিয়েছেন আমাদের এক সহকর্মী। তিনি আ আ সেই পুলিশ কর্মকর্তা বলেছেন যে কনস্টেবল তাকে উদ্ধার করে নিয়ে এসছে। তবে ভারতীয় ২-১ জন রিপোর্টার তারা আমাকে নিশ্চিত করেছেন যে তাদের সোর্স বা তারা ২-১ জনের কাছে শুনেছেন যে তারা বলেছেন যে সে অসুস্থ হয়ে গেছিলেন। আমি কিন্তু এই তথ্যটা এর আগেই নিউজেও দিয়েছি, দুপুরেও দিয়েছি। যে ঘটনার পর থেকেই কিন্তু বারবার বলেছি যে একটা পক্ষ বলছিল যে সে ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আসা হচ্ছিল।
এবং রবি বলেছিল যে তাকে মারধর করা হচ্ছে, বিষয়টা এরকম। তবে ভিডিও ফুটেজে আমি যেটা দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন কিন্তু ছিল না। যদি তাকে সেইভাবে মারধর করা হতো, হয়েও যদি হয়ে থাকে, বিষয়টা খুব সামান্য পর্যায়ে হয়তো ছিল। তো যাই হোক, আমরা নতুন একটা ভিডিও দেখেছি যেখানে তিনি বলেছেন যে তিনি অসুস্থ হয়ে গেছিলেন, তাকে চিকিৎসা করা হচ্ছে। তো আমার মনে হয় বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরে নেওয়া যায়। এটাই হাসিনুর, হোপফুলি সেরকম কিছু ঘটে নাই এবং বিচ্ছিন্ন ঘটনা, সেটাই আমরা আশা করব। হোপফুলি খেলার মাঠে কালকে বাংলাদেশ ভালো করবে, খেলা গড়াবে, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। সাকিব আল হাসানের অবসরের ঘোষণায় মন খারাপ ভারতীয় সমর্থকদেরও। অধিকাংশ দর্শক বলছেন মাঠের আগ্রাসী সাকিবকে মিস করবেন তারা। এদিকে মিরপুরে সাকিবের শেষ ম্যাচ খেলার ইচ্ছে পোষণ করলেও গতকাল ফারুক আহমেদের বক্তব্যের পর কানপুরেই সাদা পোশাকে সাকিবের শেষ দেখছেন অধিকাংশ গণমাধ্যম কর্মী। নিশ্চিতভাবে কানপুর টেস্ট বিদেশের মাটিতে সাদা পোশাকে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। এমনকি আন্তর্জাতিক টেস্টে শেষ ম্যাচ হলেও অবাক হবার কিছু থাকবে না। স্বভাবতই বৃহস্পতিবার সাকিব আল হাসানের অবসরের ঘটনায় আপ্লুত টাইগার ক্রিকেট প্রেমীরা। কিন্তু বাংলাদেশের মেগা স্টার হবার পাশাপাশি সাকিব তো বিশ্ব ক্রিকেটেরও মহাতারকা। তাই তো টাইগার ভক্ত সাকিবিয়ানদের মতোই অনেক ভারতীয় সমর্থকও হতাশ সাকিবের অবসরের ঘোষণায়। साकिब के प्रशंसाएं भाषाते भूलेंनी तारा। साकिब को हम लोग बहुत मिस करेंगे। साकिब का जो ग्राउंड पर एग्रेशन, जो अंपायर को डराना धमकाना, वो हम लोग सब हमेशा मिस करेंगे। बहुत अच्छा खिलाड़ी था, मतलब टेस्ट और T20 मतलब बांग्लादेश हिस्ट्री का सबसे बेस्ट खिलाड़ी साकिब अल हसन है। ही इज़ अ ग्रेट ऑलराउंडर। ही हैज़ बीन नंबर 1 ऑलराउंडर in ICC rankings. He is a good player. क्रिकेट के लिए अच्छा ही है, मतलब एक अच्छी बात नहीं होगी ऐसे क्रिकेट खिलाड़ी का मतलब रिटायरमेंट लेना, अच्छा खिलाड़ी है। এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি কানপুর টেস্ট সাকিবের শেষ ম্যাচ? এই কথা বলার কারণ সাকিব দেশে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার পর বিদেশে ফিরে যাওয়ার যে নিশ্চয়তা চেয়েছেন সেই আশ্বাস কিন্তু দেয়নি বিসিবি। তাই তো কানপুর টেস্টেই সাকিবের শেষ দেখছেন অধিকাংশ সিনিয়র গণমাধ্যম কর্মী। প্রেস কনফারেন্স রুমেই সাকিবের কথা শুনেছি, তিনি একটা ইচ্ছে পোষণ করেছেন যে দেশে গিয়ে তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান। এরপর বোর্ড সভাপতিও কথা বলেছে, আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন। আপনার কাছে কি মনে হয় সাকিবের এই চাওয়াটা কি পূরণ হবে? আমার কাছে মনে হচ্ছে সাকিবের এই ইচ্ছেটা পূরণ হওয়াটা অনেকটাই অসম্ভবের কাছাকাছি। বিকেলে কালকের বোর্ড মিটিং ছিল এবং সেখানে বোর্ড প্রেসিডেন্টের যে বক্তব্যটা ছিল সেটা সাকিবের জন্য শোনার অবশ্যই তিনি শুনেছেন এবং তার জন্য অবশ্যই একটা হতাশাজনক। এবং বোর্ড প্রেসিডেন্টের কথার পর আমার মনে হয় না যে সাকিবের বাংলাদেশে গিয়ে খেলার মতো আর কোনো পরিস্থিতি আছে। সাকিবের ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো পূরণ করতে পারবে না যেভাবে পরিস্থিতি দেশের। এটা অন্তত অ্যাওয়েটার ম্যাচ টেস্টের বিদায়টা যেন তার রাজকীয় হয়, সেই প্রার্থনা সবারই থাকে। তবে সাকিবের বিদায় ইস্যুতে ক্রিকেট বোর্ডের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। তবে সেই সব বিতর্ককে ছাপিয়ে কানপুর টেস্টে উজ্জ্বল পারফরমেন্স করে বিদায়টা স্মরণীয় করে রাখবেন সাকিব আল হাসান, এমন প্রত্যাশা আর চাওয়া এখন সবার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।